আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি। এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র ১৩ লক্ষ। আমি এদেশে গত বছর অর্থাৎ গত ২০১৬ সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছি। আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরও ৩ জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো, তবে খুব কম মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথের ৩ জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষণা করেছি, তবে এবারেরটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল ৪ তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তা আবার এতটাই সরু যে একজন মানুষেরও উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হল সিঁড়িটি শুধু ওপরের দিকেই নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরও ২টি তলা। আমাদের প্রজেক্ট ছিল মাটির নিচের তলার জিনিসপত্র নিয়ে তথ্য নির্ণয় করা। আমরা ৪ জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচের প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় ছিল কিছু চমকপ্রদ জিনিস। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বিভিন্ন বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতেই হঠাৎ একটি জায়গায় আমাদের চোখ আটকে যায়। একটি মরচে ধরা ৪ কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন জানি আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আবার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করে ঘুমাই এবং ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এরকম স্বপ্ন কেন দেখলাম। পরদিন সকালে নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে আমি ইউনিভার্সিটির দিকে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজ। যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যে লালচে ধূসর রং ধারণ করবে,
সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগেকার সময়ের। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল। আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এমন একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এটি একটি জায়গার নকশা, যা কিনা কেইলা নামক একটি গ্রামের নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ বাড়তে থাকে। পরদিন সকালে আমরা কেইলা গ্রামের উদ্দেশ্যে রওনা করি। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা একটি গ্রামের ভেতর একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশা পরিশেষ দেখতে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষের কাছে শোনা যায় ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। এই জঙ্গলটা গাছগাছালি এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য একটি দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরই আমার শরীরটা কেমন যেন হয়ে ওঠে, কারণ ঠিক এই রকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র একটা দুর্গন্ধ বের হচ্ছিল। আমার লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজনের নাম ছিল অ্যান্ড্রু। সে লেকের দিকে দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা নকশায় নির্দেশ করছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গায় দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আর টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক, আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে ওই উঁচু জায়গাটি খুঁড়ে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গতরাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল। খোঁড়াখুঁড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই। সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায়। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেও টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই এবং আরও দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে কিংবা কিছু একটা বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হলো এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি। আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না, তবে সবার কথার পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে অনেক সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি, আধা আধা টাইপের। সে কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর দেওয়ার আগেই বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো ফিরতে পারবে না। কথাটা আমার মনে দাগ কাটল। আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরও বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডু করে শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে চলে গেল।
আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে দিয়ে যন্ত্রপাতি নিয়ে দাঁড়াই। আছে কেমন জানি লেকের পানি থেকে আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। খেয়াল করে দেখলাম চারপাশ খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছিল ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আরও সেই নকশার কপিটা বের করে জায়গাটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিলাম। তারপর আমরা চারজনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশে স্তব্ধতা আমাকে কেমন যেন একটা শিহরণ দিচ্ছিল। এর আগেও এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো কখনোই এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের এই টিমটার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচণ্ড অবাক লাগলো। চারজন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আমরা যে জায়গায় পাশে ফেলেছিলাম সেখানেও কোনো চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমাদের নিজেদের মাঝেই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি যাবার সময় যে যন্ত্রপাতিগুলো আমার কাঁধে নিয়েছিলাম, এখনও সেই একই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আবার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল, এরকম একটা আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ পার হবার কথা 15-20 মিনিটে, সেখানে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারলাম। আমরা চারজনই প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক একটানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটা অজপাড়া গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে একটা উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী লাগছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল কোনো একটা যেন কিছু গাড়িটাকে আটকে ধরে রেখেছে পেছন থেকে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে হচ্ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকটি টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটার কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোরার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গাটা থেকে আমাদের পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেই স্বপ্নই দেখেছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু চেয়েছিল যাবে না।
কিন্তু দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখা আর বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছু কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলে দেওয়া হয়েছিল। তার আরও আগে লেকের পাশে উঁচু জায়গাটাতে কয়েকজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আর তাদের ভুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। আমরা সেই জায়গা ছেড়ে চলে আসার সময় আরও জানতে পারি যে এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাকে সেই রহস্য হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা পাইনি কোনো সুরাহা। এই ছিল ঘটনা। চমৎকার একটি ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। ঘটনাটি আসলে আমার ফুপুর সাথে ঘটা 1989 বা 90 সালের। একদিন আমার ফুপু তার চাচাতো বোনের বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, রাত 12টা অনেক রাত। তখন উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তিনি একা, তাঁর সাথে কেউ ছিল না। তো বিয়ে বাড়ি থেকে আমার দাদুর বাসায় আসতে সময় লাগত 10 থেকে 15 মিনিটের মতো। আর বিয়ে বাড়ি থেকে আসতে 2টা পুকুর, একটা বড় বাঁশ বাগান, এগুলো পার হতে হতো। আর ওই পুকুরগুলোতেই আগের অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। আর যেহেতু আমার ফুপু একা, তিনি প্রথম পুকুরটা পার হয়ে দ্বিতীয় পুকুরটার সামনে আসেন যখন, তখন উনি দেখেন পুকুরের ঘাটে কে যেন এত রাতে একজন মহিলা টাইপের কেউ একজন গোসল করছেন। তো তিনি মনে করেন যে পাড়া প্রতিবেশীর কেউ হবে, কিন্তু আসলে ওইটা কোনো মানুষ ছিল না। তো তিনি প্রথমে বুঝতে পারেননি। তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে, আপনি এত রাতে ঘাটে গোসল করছেন কেন? আপনি এত রাত্রে ঘাটে গোসল করছেন কেন? তো আমার ফুপু প্রথমবার কোনো উত্তর পায় না। এভাবে তিনি আরো 2বার ডাক দেন, কোনো সাড়া নেই। তারপর তিনি ওই মহিলার একটু সামনে গিয়ে ডাক দিতে চান, কারণ আমার ফুপু একটি সাহসী ছিলেন। তাই আরো সাহস করে তিনি সামনে এগিয়ে যান। আর আমার ফুপু যতই সামনে যাওয়ার চেষ্টা করেন, ততই ওই অশরীরী মহিলা পানিতে নামতে থাকে। আর যখন আমার ফুপু ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে যায়, তখনই ঠিক দেখতে পায় ওই মহিলাটির গায়ে একটা সাদা শাড়ি পরা। আর যখন আমার ফুপু বুঝে যায় যে ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন। তখন ওই অশরীরী মহিলা আমার ফুপুকে টান দিয়ে পানিতে ফেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ফুপু জোরে জোরে চেঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর অনেক রাত হয়ে যাওয়ায় আমার দাদু ফুপুকে খুঁজতে আসে। ঠিক তখনই তিনি ওই পুকুরের পাশে যান এবং গিয়ে খেয়াল করে দেখেন যে পুকুরের পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদু সামনে গিয়ে দেখেন যে আমার ফুপু, তিনি আর কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে আমার ফুপুকে আধমরা অবস্থায় পানি থেকে ওপরে তুলে আনেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ বলল যে আমার ফুপুকে খারাপ জিন বা পেতনি জাতীয় কিছু একটা ভর করেছে। তখন আমার ফুপুকে বলতে ওই জিনটিকে কবিরাজ জিজ্ঞেস করে যে, তুই ওর ওপরে ভর কেন করেছিস? তখন জিনটি বলে যে সে ঘাটে বসেছিল এবং তাকে বিরক্ত করা হয়েছে বলেই সে এমন কাজ করেছে। এবং কবিরাজ একসময় জোর দিয়ে তাকে বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। ওই জিন বলে যে আমার একটা শর্ত আছে। কবিরাজ জানতে চান কি শর্ত। ওই জিনটি তখন বলে তাকে একটি ছাগল দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, সেভাবেই তাকে ছাগল দেয়া হয় এবং এরপরে জিনটি আমার ফুপুর শরীর ছেড়ে চলে যায়। আপনাদের প্রিয় আফনান ভাই এবং আফনান ভাইয়ের
ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত। এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই, আর একটা ছেলে আছে রূপম, এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম। এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটা স্টোরি এনে দিয়েছে। তো যিনি বলেছেন, তো উনি সঙ্গত কারণ ওনার নামটা বলতে নিষেধ করেছেন, এমনি আদার্স সব কিছু বলতে বলেছেন, কারণ যার সাথে যেই ইসের সাথে ঘটনা তার আত্মীয় হয়তো উনি, এই জন্য উনি সঙ্গত করে নামটা বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটির স্থান হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন, এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসরা বাজার নামে একটা গ্রাম আছে। এই আকসরা বাজারের এই ঘটনাটা, তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যে যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই, মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন। তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন, ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিছু ভালো কিছু খারাপ, পুরাটাই খারাপ না, মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ। তো উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাজের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন। তো এভাবে দেশ স্বাধীনের পরে উনি আর মেম্বার ছিলেন না, কিন্তু উনি এই 90-এর দশকের দিকে মারা যান। মানে বয়স হয়েই মারা গেছেন আর কি, এমনি অন্য কোনো ইসে না, বয়সে মারা গেছেন। তবে উনি মৃত্যুর সময় যারা উপস্থিত যারা ছিলেন আমাকে স্টোরিটা শেয়ার করেছেন আর কি, যার মাধ্যমে শোনা। তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়, মানে মৃত্যু যন্ত্রণা যে কি আমাকে বলেছেন আর কি। কারণ আমাকে ওই সৈকত যখন এটা ঘটনাটি আমাকে শুনিয়েছে, ও রেকর্ড করে পাঠিয়েছিল, আমি নিজে ভয়েস ক্লিপটা আমি শুনেছি আর কি। তো মৃত্যু যন্ত্রণাটা যে কি, এটা ওই মেম্বার সাহেবের মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না। তো উনি মারা যান। মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে আকসরা বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানে কবরস্থ করা হয়। এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি, বেশ উনি উনি অনেক ভূসম্পত্তির মালিক ছিলেন, মানে কবরস্থ করা হয়। কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে। তখন দেখে যে আসলেই সত্য, কবর ভেঙে গেছে, পায়ের দিকটা দেখা যাচ্ছে, কাফন দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে কালকেই কবর দিলাম, আজকে ভেঙে গেল। ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, হতেই পারে। তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা প্রস্তুত করে দেন, মানে স্বাভাবিকভাবেই করে দেন। পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবর তো ভেঙে গেছে। দেখে একই অবস্থা, কবর ভেঙে গেছে। আবার ঠিকঠাক করেন, পরের দিন আবার একই খবর, ভাই কবর ভেঙে গেছে। কি মুসিবত, এরকম প্রতিদিন এই কাজটা কে করতেছে? বলে বৃষ্টি তো নাই, কোনো মানে শেয়াল যে ওটা করেছে তাও তো না, কবর ভাঙছে কেন? এখন চিন্তা করেন না, বারবার যেহেতু ভাঙছে, অলরেডি 3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ওদিকে শরীরেও পচন ধরে গেছে। এখন চিন্তা করেন না, এভাবে আমরা এখন আর ওইটা না করি, এখন যেখানে ভেঙে গেছে আমরা মাটি দিয়ে দিই, মানে মাটি দিয়ে পূর্ণ করে দিই, তাহলে ভাঙলেও হয়তো বা এরকম হবে না। তো ওনারা মাটি দিয়ে পূর্ণ করে দেন, পূর্ণ করে দেন যতটুকু যেখানে যেখানে ছিল আর কি সেখানে, তাহলে এখন আর ভাঙবে না, ওই চিন্তা করে চলে আসে। পরে একই ঘটনা, যে ভাই কবর ভেঙে গেছে। মানে অবাক ব্যাপার, মাটি তো দিয়ে আসছি, এখন তো মানে কবর তো ভাঙার কখন কোনো কথাই নেই, ভিতরে তো আর ফাঁকা জায়গা নেই, যে দেখে আসলে একই অবস্থা ওরকম। উনি চিন্তা করেন নিশ্চয়ই এটা কোনো, যেহেতু মাটি দেওয়ার পরে কবর ভাঙছে, নিশ্চয়ই ওনার সাথে শত্রুতা ছিল, এমন কোনো লোক ইচ্ছা করে এই কাজটা করছে। তখন ওনারা চিন্তা করে পাহারা বসায়, যে কবর আবার ঠিক করে পাহারা বসায়। দেখে যে কিছুই না, পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে, পরে এসে দেখে কবর ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস হচ্ছিল। এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে, এটা ধরতে হবে। এখন ধরার তো কোনো উপায় নাই, চিন্তা করে আসলে কে করেছে, ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ না কিভাবে কি হচ্ছে, এটা তো বুঝতে পারছি না। তখন ওনারা কি করে, কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমনভাবে কিছু
মানে হালকা মাটি দিয়ে রাখে, যে ওখানে যে করো মানে পা পড়লে একটা ছাপ সৃষ্টি হবে। তখন ওইভাবে দিয়ে চলে আসেন, বলে আজকে আর কারো পাহারা থাকার দরকার নেই, যদি কোনো মানুষ এই কাজ করে আমরা বুঝতে পারবো, কারণ কাছে এসেই তো ভাঙবে। মোটামুটি কবরের চতুর্দিকে 10-20-15 হাত দিয়ে এরকম হালকা মাটি দিয়ে রেখেছে, যাতে পা পড়লেই ওখানে ছাপ পড়ে যায়, যেই আসুক না কেন। পরের দিন রাসেল ভাই, ঘটনা একই, কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই, কোনো পশু পাখির পায়েরও ছাপ নেই, কবর ভেঙে গেছে। তখন বলে যে আসলে ওখানকার যে স্থানীয় আলেমরা বলে, না, এটা কোনো মানুষের কাজ না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো ওনার যারা সন্তানরা ছিল বলে, তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়রাত করো, দোয়া করো, আশা করি সমস্যাটার সমাধান হবে। তখন উনি ওনার সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ, মাদ্রাসায় বা এতিম বা দুঃখ দরিদ্র লোকদের দান খয়রাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে। তারপর রাসেল ভাই এই ঘটনার ঘটেনি, মানে এটা শেষ, কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায়। ওনারা কবরের চারদিকে একটু পাকা করে দেন, এটা এখনো আছে সেটা। কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয়। তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে জামাল। তো জামালের কাজ ছিল রাতের বেলা, উনি যেহেতু সাতক্ষীরার ওইদিকে তো আপনার ওই যে সুন্দরবনের কাছাকাছি, তো মাছ টাছ ওনারা ধরেন। উনি কি করেন যে সারাদিন মাছ ধরেন, ধরে মোটামুটি গভীর রাত পর্যন্ত মাছ ধরে এসে বাসায় সকাল মানে রাতের বেলা বাসায় এসে ঘুমান, সকালবেলা বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করেন। এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। তা উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন। তো ওই যে বাজারটা, যে কবরস্থানের দিকে যাওয়ার সময় হঠাৎ করে গম করে একটা আওয়াজ হয়, গম করে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি, দম করে একটা আওয়াজ হয়, যেটা ঠিক ওই রকম আওয়াজ, দম করে একটা আওয়াজ হয়। আওয়াজ স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শুনেন, কিন্তু মনে করছে হয়তো স্বাভাবিক কিছু। হঠাৎ করে দেখে যে ওই আপনার রাস্তার পাশেই একটা অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা, গেঞ্জিটা কেমন আসলে আমরা বললে বুঝবেন, সেটা হলো ওই যে স্যান্ডো গেঞ্জি, কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো কিছু স্যান্ডো গেঞ্জি আছে না, ওরকম পাতলা গেঞ্জিগুলো গ্রামে লোকজন অনেক পরে থাকেন, এটা তো ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে, এই জামাল নাকি? তখন উনি বলছে, হ্যাঁ কাকা। বলে, মাছ কেমন পাইলি? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ। বলে, আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তো উনি চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হয়েছে। তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল। তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছে, আচ্ছা আমি কার সাথে কথা বললাম? তখন বলছে, জামাল নাকি? যখন বলছে, ওহো, এটা তো মেম্বার চাচার গলা, ওনার সাথে তো আমি কথা বললাম, উনি তো মারা গেছেন অনেকদিন আগে। তখন উনি ওই মাছের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাসায় চলে যান। বাসায় যান, ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফেরে, উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি, ঝাড়ফুঁক করা যায়, ওনাকে ওটা দিয়ে এই করা হয়। কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন, ওনার প্রচণ্ড জ্বর আসে, এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিকভাবে অনেকে মারাও যান, এবং উনি 7-8 দিন জীবিত ছিলেন, মারা যান। তো এটা যখন উনি মারা যান, তখন ওই এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন, উনি ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায়, এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন। এটা মানে গ্রামে এটা চাউর হয়ে যায়। তো এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন, উনি মাছের করেন না, নর্মালি ওই বাজারে ওনার দোকান আছে। কোনো একদিন ওই দোকান বন্ধ করে আসতে আসতে ওনার দেরি হয়ে যায়, উনি একাই আসছিলেন। উনি আসার সময় হঠাৎ করে একটা ওই যে ঠিক ওরকম বম করে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো। বলে, কি রহমান নাকি? বলে, জি চাচা। বলে, কি আজকে দেরি হলো কেন? বলে, অনেক আজকে হাটের দিন ছিল, অনেক কাজ টাজ ছিল এই জন্য, আর তাছাড়া গঞ্জ থেকে মাল আসবে, মাল আসতে দেরি হয়েছে, এই জন্য দোকানটা বন্ধ করতে দেরি হয়ে গেছে। এই কথা বলতে বলতে আব্দুর রহমানের মাথায় খেয়াল আসছে যে কিরে, উনি তো মারা গেছেন, এটা কে তাহলে? তখন উনি প্রচন্ড জোরে চিৎকার করেন এবং চিৎকার করে লোক ডাকা শুরু করেন। তখন দেখে কি ওই লোকটা আস্তে আস্তে কাছে আসছে এবং শরীরের আকৃতিটা আরো বড় হচ্ছে, এবং ওনাকে একদম মানে ওনার গলা ধরে মানে একদম উঁচা করে ছুঁড়ে ফেলে দেন, এবং উনি যায় পড়েন একটা কাঁটাতারের উপরে, এবং ওই কাঁটাতারের ওইখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাঁটাতার দিয়ে ঘেরা। উনি কাঁটাতারের উপরে পড়ে যান, মারাত্মকভাবে আহত হন, এবং উনি চিৎকার চেঁচামেচি করেন।
তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায়, হুজুররা চলে আসে দেখে যে ওনার এই অবস্থা। তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন, উনি আর মারা যান নাই। কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই মেম্বার চাচাকে দেখা যায়। তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না। আরও একটা মজার বিষয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত চলমান। ও এখনো চলছে? এখনো চলছে। যারা ওই অনেকে ভুল করে, অনেকে তো জানেন না, কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না, তারা অনেক সময় একা চলার সময় যে সবসময় যে দেখেন বিষয়টা এমন নয়, তবে মাঝে মাঝেই দেখেন। এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও। এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে 100% হলফ করে বলছেন যে ঘটনাটা 100% সত্যি। কেউ যদি জাজ করতে চায়, ঠিকানা তো সব বলেই দিয়েছে যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই গেলেই এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্য কিনা। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে। ভালো থাকবেন আফনান ভাই। এবং আমরা আমাদের আফনান ভাইয়ের ঘটনায় যাই। আফনান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো আছেন। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা আবার আমরা মানে একত্র হয়ে আবার শুরু করতে পেরেছি, এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিন, আলহামদুলিল্লাহ। তো রাসেল ভাই, আমি আসলে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে আপনি আমাকে স্মরণ করেছেন, এবং আমি আরও আনন্দিত যে আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ। আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল এবং আমার ভালোবাসার জায়গা থেকে আমার আসাটা কর্তব্য ছিল। এবং আমি খুব আনন্দিত এবং আমার সামনে সবসময় ইনশাল্লাহ কন্টিনিউ করব, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন এবং তৌফিক দেন। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যে স্থানটা এটা বাংলাদেশে নয়, এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি ঘটনা। এই ঘটনাটির যে প্লেসটা, সেই প্লেসটি অনেকেই বিভিন্নভাবে সেই জায়গাটার নাম শুনে থাকবেন। সেই জায়গাটাকে অনেকে বিভিন্ন সময় হয়তো পেপার পত্রিকায় পড়ে থাকবেন যে বিশ্বের মানে সবচাইতে শীতলতম শহর, মানে স্থান না শহর, সেই জায়গাটার নাম হলো ওইমিয়াকন সিটি। আমরা জানি যে সাইবেরিয়াতে বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হলো ভারখায়োনস্ক, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না। কিন্তু ওই ওইমিয়াকনে প্রায় 500 থেকে 600 লোক বসবাস করে। আচ্ছা। এবং সেখানকার শীতকালের তাপমাত্রা আপনার কখনো কখনো -70°C হয়ে যায়। আচ্ছা। এটা কিন্তু আমরা কিন্তু জানি যে -30°C কিন্তু আপনার শরীর পুড়ে যায়, এটাকে আইস বার্ন বলে বা স্নো বার্ন বলে, আমি শুনেছি। তো ওখানে এরকম লোক থাকে। তো আমি ঘটনাটি যার সাথে মানে ঘটেছে আর কি, উনি একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, ওনার নাম হলো মাহেন্দ্র ডি সিলভা। আর আমি যার কাছ থেকে শুনেছি, উনি এক বড় ভাই, সঙ্গত কারণে তার নাম বলছি না, উনি একজন সরকারি কর্মকর্তা। ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট ট্যুরে ওনারা গিয়েছিলেন 3 দিনের একটা ওয়ার্কশপের জন্য। তো ওখানে শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, নেপালি, ভুটানের সরকারি কর্মকর্তারা এসেছিলেন। তো ওনারা একই হোটেলে রাখা হয়েছিল। একদিন রাতের বেলা বেলকনিতে বসে অনেকদিন আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন। তো ওখানে ওই শ্রীলঙ্কান ওই ভদ্রলোক মাহেন্দ্র ডি সিলভা উনি একটি ঘটনা শেয়ার করেন, কারণ উনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ওনারা ওই ওইমিয়াকন সিটিতে গিয়েছিলেন। তো ওই যাওয়ার সময়ের যে এক্সপিরিয়েন্সটা, এটা উনি শেয়ার করেছিলেন, সেটি আমি এখন বলতে চাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, মানে আমাকে যেভাবে বলেছে যে এক্স্যাক্ট সালটা আমি মানে করতে পারি নাই, মানে শনাক্ত করতে পারি নাই, তবে খুব বেশি হয়তো 5-7 বছর বা 10 বছর এরকম হতে পারে আর কি। তো ওইমিয়াকন সিটির একদম কাছের যে শহরটা, সেখান থেকে ওইমিয়াকন সিটিতে যেতে 2 দিন 2 রাতের পথ অতিক্রম করতে হয় এবং খুবই ডেঞ্জারাস একটা রাস্তা অতিক্রম করতে হয়। তো ওনারা ওই যাওয়া শুরু করেন ওখান থেকে। তো যাওয়া শুরু করতে করতে সাধারণত ওই যে এক ধরনের গাড়ি আছে, যে গাড়ির মধ্যে রাত্রেবেলা রাত্রি যাপন করা যায়, ক্যারাভান বাইক টাইপের কিছু বলে আর কি। তো ওনারা ওই গাড়িতে, কারণ 2 দিন 2 রাত আপনার 2 রাত তো রাস্তায় থাকতে হবে, তো এরকম প্রিপারেশন নিয়েই ওনারা গিয়েছেন। তো এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই যে ওখানে এত ঠান্ডা যে গাড়ির স্টার্ট যদি আপনি একবার বন্ধ করে দেন, ওই ঠান্ডা ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় আর স্টার্ট নেয় না গাড়ির। এই জন্য আপনি ওই 2 দিন 2 রাত সবসময় স্টার্ট চালু রাখতে হবে, গাড়ির স্টার্ট বন্ধ করা যাবে না। তো ওনারা যখন যাত্রা শুরু করেছেন, তো ওইমিয়াকন সিটির পথে যখন একটা দুর্গম রাস্তা আছে, খুবই কঠিন একটা রাস্তা, তো ওই রাস্তাতে যাওয়ার সময় যখন রাত হয়ে গেছে, তখন ওরা চিন্তা করছে আজকে আর আগাবো না, আমরা এখানে থাকবো। রাতের বেলা অনেক ভয় টয় আছে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তারপর বরফ আচ্ছাদিত
রাস্তা বিভিন্ন সমস্যা হতে পারে, যেন ওনারা রাতের বেলা থাকবেন আর কি, রাত্রি যাপন করবেন রাস্তার পাশে। তো রাস্তার পাশে এক জায়গায় গাড়িটা রেখে ওনারা সবাই রাতের খাবার খেয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়েছেন। রাত প্রায় 2টো বা 2:30 এরকম একটা সময় হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায়, সবারই একসাথে ঘুম ভেঙে যায়। তো দেখে যে গাড়িটা ডানে বায়ে দুলছে, মানে যদি আমরা একটা গাড়ি ধাক্কাই, এক পাশ থেকে যদি ধাক্কাই গাড়িটা এরকম দোলে, তো ওরকম দুলছে। তখন ওনারা গাড়ির মধ্যে থেকে মনে করছেন হয়তো বা ভূমিকম্প হচ্ছে। আচ্ছা। তো ওই চিন্তা করে ওনারা মানে কোনো 7-5 না ভেবেই দ্রুত, কারণ গাড়ি থেকে বের হয়ে আসেন, এই কারণে বের হয়ে আসছেন রাসেল ভাই, কারণ পাশে কিন্তু পাহাড় ঘেঁষে রাস্তা, আর পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। ভূমিকম্পের কারণে উপর থেকে যদি কোনো পাথর গড়িয়ে পড়ে এবং সেটা যদি গাড়িতে এসে আঘাত লাগে, তাহলে কিন্তু গাড়িতে আঘাত লাগার সাথে সাথে ওই রাস্তার পাশে যে গভীর খাত ওইখানে পড়ে যাবে গাড়ি। তো ওনারা ওই ভয়ে চিন্তা করেন তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে কোনো একটা গাছের নিচে বা পাশে গাছের গুড়ির পাশে আশ্রয় নিই, যদি পাথর ছিটকে আসে। তো ওনারা দ্রুত বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনারা ফিল করেন না কোথাও তো কোনো ভূমিকম্পের কোনো চিহ্ন নেই, সব কিছু তো স্বাভাবিক মনে হচ্ছে, ভূমিকম্প নাই। কিন্তু গাড়িটা ওনারা বের হওয়ার পর দেখা যায় গাড়িটা যেভাবে দুলছিল আস্তে 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 দোলাটা থেমে গেল। তখন ওরা চিন্তা করেছেন হয়তো ভূমিকম্প তো খুব বেশি সময় ধরে হয় না, অল্প সময়ই হয়, হয়তো আমরা বের হইতে হইতে ভূমিকম্প থেমে গেছে। ওনারা ওইটাই চিন্তা করেছেন। ওনারা আবার গাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার গাড়িটা দুলতে শুরু করে, আবার। তখন আবার ঘুমিয়ে গেছেন তারা। তখন ঘুম থেকে যখন জেগেছেন, জাগার পর ওনারা, কারণ রাসেল ভাই যে বলেছিলাম যে গাড়ির স্টার্ট বন্ধ করা যায় না, গাড়ির সামনের যে হেডলাইট দুটো জ্বালানো ছিল আর কি, তো ওনারা চিন্তা করেন যে এইবারও কাঁপছে কি, ভূমিকম্প হচ্ছে না অন্য কিছু। একজন করেছে গাড়ির সামনের দিকে এসেছে, দেখে যে যেই জানালা দিয়ে তাকিয়েছে হঠাৎ করে কালো একটা ছায়ামূর্তি লাফ দিয়ে রাস্তা পার হয়ে পাশে পাহাড়ের ওদিকে মিলিয়ে গেল। তখন উনি এটা দেখে ভয় পান খুব। গাড়ি তখন আর গাড়ি আর দোলা থেমে যায়। তখন এই ঘটনাটা উনি আর সাথের সঙ্গীদেরকে কাউকে ওভাবে বলেন নাই, বলেন না কিছু না, শুয়ে পড়ো। শুয়ে পড়ে আবার সকালবেলা গাড়ি চালাতে চালাতে আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু আবার ওইভাবে তাদেরকে ঘুমাতে হবে। তারা একটা নিরাপদ জায়গায় গাড়িটা রেখে তারা ঘুমানোর প্রস্তুতি নেন, ঘুমিয়েও যান। রাতের বেলা ঠিক একই রকম সময় 2টো বা 2:30 হবে, হঠাৎ করে দেখে ওই যে গাড়ি দুলছে, মনে হচ্ছে কেউ যেন মানে দোলাচ্ছে বা ধাক্কা দিচ্ছে এরকম। তো তখন ওনারা বোঝেন যে না, এইভাবে তো ভূমিকম্প হয় না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তখন যেই লোকটা ওই যে গতদিন একটা ছায়ামূর্তির মতো দেখেছিল, উনি আবার গাড়ির সামনে চলে আসেন। সামনে চলে আসার পরে উনি একটা অদ্ভুত বিষয় দেখেন। সেটা হচ্ছে ওই প্রচণ্ড ঠান্ডা, যেখানে মাইনাস প্রায় ধরেন যে 26 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা ছিল ওখানে, তখন প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যে কিছু লোক, কিছু পুরুষ মানুষ, মধ্যবয়সী, অল্প বয়সী বা একটু বয়স্ক, তো দেখা যাচ্ছে ওনাদের গায়ে জামা নাই, শরীরে এমনি ছোট একটা মানে জামা, মানে বস্ত্র পরা পরিহিত অবস্থায়, ওনাদের শরীরে আঘাতের চিহ্ন, এবং এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, মানে দৌড়াদৌড়ি করছে। তো উনি চিন্তা করেন যে এত রাত্রে এই লোকগুলো এই ঠান্ডার মধ্যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো। উনি অত কিছু চিন্তা করে নাই। উনি জানালার কাজটা নামিয়ে দিয়ে চিৎকার করছে, এই আপনারা কারা, হুয়ারি, এরকম বলছিল আর কি। তখন ওনারা তো এসেছিলেন, মানে ওনারা যেহেতু ইংরেজি ভাষায়, কারণ ওইখানের অন্তত রুশ ভাষা বা এই টাইপের ভাষা বা ওনাদের নিজস্ব কিছু আঞ্চলিক ভাষা, ওনারা তো এটা বোঝেন না। তখন উনি চিন্তা করছেন হয়তো তারা বুঝতে পারছে না, তো দেখি আরো জোরে চিৎকার করি। উনি ওই যে হ্যান্ড মাইক আছে এক ধরনের, উনি হ্যান্ড মাইক দিয়ে আবার জোরে চিৎকার করতে থাকেন। তখন উনি খেয়াল করেন যে ওনাদের দিকে একটু ঘুরে তাকালো, একবার ঘুরে তাকিয়ে তারা আবার লাফ দিয়ে রাস্তার ওই পাশে পাহাড়ের ভিতরে ওই সাইডে মিলিয়ে গেল। তখন উনি অন্যদেরকে ডেকে তোলেন যে দেখো, আমি তো এই ঘটনাটা প্রত্যক্ষ করলাম। তখন সবাই উঠে গেলে, চলো তো দেখি লোকরা কোথায় গেল ওই ঠান্ডার মধ্যে, বা এরা কারা। তখন ওনারা হাতে টর্চ নিয়ে বের হন। বের হওয়ার পর ওনারা আসলে ভাই, ওই যেহেতু রাস্তার উপর বরফ পড়ে, তখন হয় কি রাস্তার উপর দিয়ে গাড়ি চললে ওই বরফগুলো তো ছিটকে চলে যায়, কিন্তু রাস্তার দুধারে বরফগুলো জমাটবদ্ধ হতে হতে একটু উঁচু হতে থাকে। তখন ওনারা কি করেছিলেন, ওই হাঁটতে হাঁটতে রাস্তাটা পার হতে গিয়ে ওই জমাটবদ্ধ বরফের উপরে উঠেছিলেন। তখন হঠাৎ করে, যেহেতু মানুষ বরফের উপর উঠেছে, বরফের একটা পাশ ভেঙে পড়ে, মানে খুব বেশি উঁচু না, কোনো আহতটা হতে কেউ হয়নি, ভেঙে পড়ে। তো ওই ভেঙে পড়া বরফের ভিতরে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন, যে সেখানে অনেকগুলো মানুষের হাড়, মানে কঙ্কাল, এগুলো ছিল। এটা দেখে ওনারা খুব ভয় পান এবং ওখান থেকে ওনারা তাড়াতাড়ি আবার গাড়িতে চলে আসেন। উনি ধারণা করেন এটা প্যারানর্মাল কিছু হতে পারে, ওনারা যা দেখেছেন। তো ওনারা পরের দিন
ওইমিয়াকন সিটিতে চলে আসেন। তো সেখানে তাদের যে কাজ, কয়েকদিনের গবেষণা শেষ করার পর ওখানের স্থানীয় লোকের সাথে এই ঘটনাটা শেয়ার করেন যে আমরা আসার সময় এই এই বিষয়গুলো আমরা দেখেছি। তখন ওই স্থানীয় ওই মুরব্বী লোক উনি বলছেন যে আপনারা আর কিছু দেখেন নাই, এটুকুই দেখেছেন। মানে ওনার ভাবে মনে হলো যে আসলে এটা খুব একদম স্বাভাবিক, মানে আমাদের দেখাইরই কথা ছিল জিনিসগুলা, এরকম মনে হলো তার কাছে। তখন বলে কেন আপনি এভাবে বলছেন কেন? বলেন যে আসলে তুমি কি এইটার হিস্টোরি, রাস্তার হিস্টোরি সম্পর্কে কি কিছুই জানো না? বলে না, আমরা তো এই স্টোরি সম্পর্কে কিছু জানি না। ওনার কাছে জিজ্ঞাসা করেন, বলে যে এই রাস্তাটার আর একটার নাম হলো দ্য রোড অফ বোনস, মানে হাড়ের রাস্তা। এইটা আসলে এই কারণে নাম হয়েছে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার সাইবেরিয়া থেকে আলাস্কা এইটুকু বিমান পথে যোগাযোগ করার জন্য, যাতে করে জার্মানি এবং জাপানি সোলজাররা ওই এলাকায় দখলদারিত্ব করতে না পারে, এই জন্য স্ট্যালিন উনি তৎকালীন যুদ্ধবন্দী এবং রাজনৈতিক বন্দীদেরকে দিয়ে, প্রায় 25 লক্ষ বন্দীদেরকে দিয়ে ওইমিয়াকন সিটির ওই দুর্গম রাস্তাটা তৈরি করার কাজ করেছিলেন। এবং প্রচণ্ড ঠান্ডায় রাশিয়ার সরকারি হিসাব মতেই 10 লক্ষ, কিন্তু স্থানীয় লোকদের ভাষায় মোর দেন 15 লাখ লোক মারা যায়। 15 লক্ষ লোকের উপরে মারা গেছে ওই রাস্তাটা তৈরি করতে গিয়ে। এবং ওদের তো ওই সময় কবর দেওয়ার কোনো নাই, প্রতিনিয়ত মারা যাচ্ছে, আর আশেপাশে একটু বরফ সরিয়ে ওর মধ্যে লাশটা দাফন করে দিত বরফের মধ্যে। এই জন্য এখনও যারা ওই রাস্তায় চলাফেরা করে বা কোনো কারণে যদি কেউ অল্প একটু বরফ মানে খোঁড়াখুড়ি করে, কখনো কখনো অবিকৃত লাশও বের হয়ে আসে। এটা সেই হতভাগ্য লোকদের লাশ। প্রায় 15 লক্ষ লোকের জীবনের বিনিময়ে ওই রাস্তাটা তৈরি হয়েছিল, যার কারণে এই রাস্তাটার নাম হলো দ্য রোড অফ বোনস বা হাড়ের রাস্তা। এবং উনি বললেন যে তোমাদের সাথে তেমন কিছুই ঘটেনি, আমাদের এখানে রাতের বেলা আমরা সচরাচর বের হই না, আমরা বের হলেই দেখি যে অসংখ্য লোক খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং তারা সারিবদ্ধভাবে মানে খালি গায়ে ওই ঠান্ডার মধ্যে সারিবদ্ধভাবে আমরা দেখি যে কিছু লোক হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেই বুঝতে পারি ওরা সেই সমস্ত লোকদের আত্মা, মানে তারা এটা বিশ্বাস করে যে এটা ওই লোকদের আত্মা আর কি। এবং ওইমিয়াকন সিটিতে এই বিষয়টা খুব মানে পরিচিত, এবং যারাই ওই রাস্তা দিয়ে যেতে যায়, মানে বলা হয় পৃথিবীর সবচেয়ে হন্টেড রাস্তা যেগুলো আছে, মানে দীর্ঘতম হন্টেড রাস্তা, দেখা যায় একটা দীর্ঘ রাস্তার কোনো কোনো জায়গায় হন্টেড, আর এই 2 দিন 2 রাতের রাস্তার পুরোটাই হন্টেড। যে কোনো জায়গায় হন্টেড ঘটনা এখানে ঘটতে পারে, বিভিন্নভাবে ঘটতে পারে। তো যিনি বলেছিলেন মহেন্দ্র ডি সিলভা, উনি আসলে এই ঘটনাগুলো বিশ্বাস করতেন না, এবং বিশ্বাস না করার কারণে উনি বলছেন যে এইভাবে এই জিনিসটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমাদের সাথেই ঘটনাটা ঘটেছে। তো লিসেনাররা আশা করি আপনারা যদি চান, আপনারা এই পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর যেটা, আপনারা হয়তো ফেসবুকে বা যেমনি হোক মানে উইকিপিডিয়াতে সার্চ জিনিসটা দেখে নিতে পারেন, এর হিস্টোরিটাও দেখে নিতে পারেন। আমি আসলে জানতাম না রাসেল ভাই, এটা জানার পর ওটা নিয়ে আমি একটু করে দেখি যে না আসলে ঘটনাটা ঠিক আছে। মানে এটা আমার কাছে খুবই একটু অসাধারণ একটা স্টোরি লেগেছিল আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল ফার্স্ট স্টোরি। ইউ মোস্ট ওয়েলকাম। আমরা অনেক দিন পরে একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আমি আসলে খুবই অভিভূত যে আপনার ঘটনাটা, প্রথম যে ঘটনাটা সেটা একটা বাইরের ঘটনা দিয়ে শুরু করলেন। আমরা আবারও ফিরে আসবো আপনার ভাইয়ের কাছে। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন Bhoot.com, এবং আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং এনজয় করছেন আমাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনাগুলো। গত পর্বে আপনারা শুনেছিলেন ডক্টর আলিফের একটা চমৎকার ঘটনা। একবার মনের দৃষ্টি দিয়ে চিন্তা করুন সেই বাড়িটির কথা। কেমন দেখতে সেই বাড়িটা, কেমন তার ঘরগুলো, কেমন তার জানালা, বিছানা, ছাদ, দেয়াল, বাগান, কেমন ভেতরে থাকা মানুষগুলো, প্রতিটি মুখ, প্রতিটি হৃদস্পন্দন। আমি জানি এ কয়দিন এগুলো কারো না কারো মাথায় অবশ্যই ঘুরপাক খেয়েছে, এবং সেই রেশ কাটতে না কাটতেই
আরও একটি দারুণ ঘটনা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। ডক্টর আলিফ, আপনারাই বলুন কেমন হয় যদি আগের চেয়ে আরো বেশি ভয় ধরায়। আমি একটা জিনিস বারবার বলবো যে আপনি যদি ভালো ঘটনা শুনতে চান তাহলে ওয়েট করতে হবে। ভূত.কমের একটা ব্যাপার হচ্ছে যে আপনি যত বেশি সময় ধরে ভূত.কমের সাথে থাকবেন তত বেশি ভয়ের মাত্রা বাড়তে থাকবে। তো এই জন্য বলবো যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি যে ডক্টর আলিফের এই ঘটনাটি শুনলে সময়টা অন্তত নষ্ট হবে না। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। দ্বিতীয় ঘটনাও কিন্তু একটা বাড়ি নিয়েই। তো আমি এলাকার নামটা উল্লেখ করে দিই। এটা হচ্ছে 2001 সালের একটা ঘটনা এবং এটা হচ্ছে খিলগাঁয়ে। এবং খিলগাঁয়ে যে ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে সাইফুর রহমান। উনি পেশা একজন চাকরিজীবী, কোথায় চাকরি করে সেটা বলছি না। সো 1999 সালে তার বন্ধুর এই বাড়িটা তার খুব পছন্দ হয়, আর তার বন্ধু সপরিবারে বাংলাদেশের বাইরে চলে যাবার সময় তাকে ডিসাইড করে যে এই বাড়িটা তিনি তাকে বিক্রি করে যাবেন। তো একটা সময় দাম নির্ধারিত হয় যে 1,44,00,000 টাকা খরচ করে তিনি এই বাড়িটা কেনেন, সব মিলে রেজিস্ট্রেশন সহ। ওই বাড়িটা 3 তলা একটা বাড়ি এবং তার দুই ছেলে, একজনের নাম হচ্ছে শাওন আর একজনের নাম হচ্ছে সাজিদ। তো দুই ছেলেই তখন, প্রথম বড় ছেলেটা তখন একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন আর ছোট ছেলেটা তখন কলেজে পড়তো আর কি। তো তারা ফুল ফ্যামিলি এরকমভাবে শিফট করে যে ঢাকাতে তারা আগে থাকতো হচ্ছে রামকৃষ্ণ মিশন মন্দিরের আশেপাশে একটা কোনো বাসায়। তো এরপর তো এখানে সিলেক্ট করার পরে এই বাসাতে তারা পার্মানেন্টলি থাকা শুরু করে, যেহেতু তিনি বাড়িটা কিনেছেন এবং তার অন্যান্য জমি জমা বিক্রি করেই তিনি বাড়িটা কেনেন আর কি, যেহেতু ঢাকায় একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার তার। তো বাড়ি কেনার পর থেকে বাড়িটার ডিটেলস একটু বলি। বাড়িটা 3 তলা, তো তারা দোতলায় থাকতেন আর ওই বাড়িতে আগের থেকেই ভাড়াটিয়া ছিল। তো বাড়িটার কেনার আগের থেকেই তিনি ভাড়া নেওয়া শুরু করে দিয়েছিলেন, কারণ তার ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে অলমোস্ট তিনি আগেই একটা অ্যাডভান্স পেমেন্ট করে বাড়িটা নিয়েছিলেন আর কি। তো বাড়িতে যখন তারা স্টার্ট করেন সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ তারা থাকা শুরু করেন। আমি বলি 1 ফাল্গুনের আগের দিন। আচ্ছা। তো বলে যে সেদিন সোমবার ছিল, আপনারা ক্যালেন্ডার খুঁজে বা দেখতেও পারেন 2001 সালের 12 ফেব্রুয়ারি হয়তো সোমবার ছিল। তিনি বলেছেন সোমবার দিন আমরা ওই বাসায় ঢুকি এবং ওই বাসায় ঠিক আগের দিন রবিবারে আমরা দুয়া মাহফিল করি এবং আশেপাশের লোকজনদেরকে দাওয়াত দিই। এমন না যে আশেপাশের লোকজন আমার অপরিচিত, তারাও ওইখানকার লোকজন পরিচিত আর কি, কারণ ওইখানে তার মামার বাড়ি ছিল, তো রেগুলার যাতায়াত ছিল আর আড্ডা মারতো, তো এলাকার লোকজন অনেকে চিনত তাকে। তো তিনি থাকা শুরু করেন ঘটনার দিন। এইটা হচ্ছে বাসায় ওঠার ঠিক 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে তিনি খুব পরহেজগার একজন মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজের তুমি কোনো ওয়াক্ত মিস করতেন না এবং তাহাজ্জুদের নামাজ ওয়াক্তলি পড়তেন। তো তিনি কি করলেন, যেদিন ঘটনা সেদিন প্রচণ্ড আপনার গরম সেদিন, তো উনি আগে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সময় বলে যে ওই দিন এত গরম লাগছিল, আমি ঘুম ভেঙে যাই এবং ঘুম ভাঙার পর ওযু করে আমি আমার তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। সেদিন আমি ফিল করি বলে যে আমার 25 বছরের তাহাজ্জুদের অভিজ্ঞতায় আমি কখনো কোনো ধরনের নেগেটিভ কিছু, কখনো কোনো সুপারস্টিশিয়াস, কখনো কোনো কিছুর ফর এক্সাম্পল অনেকেই বলে যে তাহাজ্জুদ নামাজের সময় নাকি অনেকে অনেক কিছু ফিল করে। তিনি বলেন আমি কোনো কিছুই ফিল করি না। তাহাজ্জুদ নামাজ আমি নর্মালি পড়ি, আমার রুমের ডিম লাইট এরকম জায়গায় এক জায়গায় লেখা দেখেছেন তিনি যে অন্ধকার করে যত বেশি দোয়া করতে পারবে এবং লুকিয়ে যতটুকু দোয়া করা যায়, কিন্তু তিনি কখনো লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন না, তিনি লাইট বন্ধ করে পড়তেন। তো তাহাজ্জুদ নামাজের প্রথম 2 রাকাত শেষ করার পরে পরবর্তী রাকাতগুলোতে যখনই তিনি আল্লাহু আকবার বলতেন, তিনি বলতেন মনে মনে, কিন্তু সাউন্ড আসতো অনেক জোরে জোরে। উনি যখনই সিজদায় যাবেন, মনে করেন আমরা মনে করি আল্লাহু আকবার মনে মনে বললাম, হঠাৎ করে সেই শব্দটা খুব জোরে জোরে আসলো, আল্লাহু আকবার। তিনি বলছেন শব্দটা খুবই আমার কাছে আজীব লাগছে। ফর এক্সাম্পল এটা কোনো মানুষের শব্দ না, মনে হচ্ছে কোনো পাখি খুব জোরে জোরে আল্লাহু আকবার বলছে, কোনো একটা চিকন কণ্ঠ পাখির মতো যে আল্লাহু আকবরের সাউন্ডটা আসছে। উনি বলে যে আমি আমার 6 রাকাত শেষ করার পরে এই 6 রাকাত পর্যন্ত আমি শব্দটা পেলাম। আমি এই নামাজের সালাম ফিরিয়ে খালি দোয়া করতে যাওয়ার আগে, কিছু আমল করার আগে ওই মুহূর্তে চিন্তা করতে থাকলাম
উনি বলছেন যে এরকম শব্দ তো আমি কখনো পাই নাই। ফর এক্সাম্পল, তার দুই ছেলে রাত্রে 1:30টার দিকে 2টার দিকে উঠে তার সাথে মশকরা করবে না, এবং তার দুই ছেলে তাকে প্রচন্ড ভয় পায়। এটা সম্ভবই না, এটা সম্ভব, এটা যে কেউ সাউন্ড করতে পারে, এটা চাইলেই শব্দ। কিন্তু তিনি যখন আল্লাহু আকবার বলছে, এটা তো মনে মনে বলছে, এটা তো কেউ শুনছে না। ওই টাইমিংটা মিলিয়ে কিভাবে আরেকজন আল্লাহু আকবার বলে? এটা তো তিনি বলছেন না। তিনি দুয়াটা শেষ করা, উনি বলছেন যে উনি দুয়াতে চাইলেন যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে, এরকম কিছু একটা বলতে চাই। যখন দুয়া শেষ করেন, জায়নামাজ গুছাচ্ছেন, এমন সময় তার চোখ যায় তার দরজার দিকে। আচ্ছা। তো রাত্রে 1:30, চারিপাশে অন্ধকার, তখন ডিম লাইটের আলো দেখবেন আপনারা বাসায় অনেক পরিষ্কার দেখা যায়, ডিম লাইটের আলোতেও সবকিছু পরিষ্কার লাগে। তিনি দেখলেন দরজার সামনে একটা লোক দাঁড়ানো, এবং এমনভাবে দাঁড়ানো, কোনো অবয়ব না, কোনো ছায়া না, কোনো কিছু না, একটা মানুষ দাঁড়ানো। প্রথমে তিনি ভয় পেয়ে যান, কেঁপে ওঠেন হঠাৎ করে যে ডাকাত ঢুকলো কিনা। তিনি ভালো করে লক্ষ্য করলেন তিনিই দাঁড়ানো দরজার সামনে, তার মতোই চেহারা, তার মতোই অবয়ব, তার মতোই হাইট, কিন্তু লোকটা কোনোভাবেই তার দিকে তাকিয়ে নাই, মাথা নিচু করে তাকানো। তিনি খুব জোরে জোরে তার ওয়াইফকে ডাকতে লাগলেন, এই তুমি ওঠো। তার ওয়াইফের ঘুম এত পাতলা, এতদিনের সংসার, ডাকলেই যে স্ত্রী উঠে যায়, তিনি কোনোভাবেই তার ওয়াইফকে জাগাতে পারছেন না। হঠাৎ করে শাওন, ছোট ছেলের নাম মনে আসছে না ওই মুহূর্তে, বলে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলাতে কোনো শব্দ আসছে না। তারপরও চেষ্টা করলাম শাওন শাওন করে বলবার জন্য, ডাকার জন্য, কিন্তু কোনোভাবেই কোনোভাবেই শব্দ নিচ্ছে না। পাশেই রুম, এত দূরেও যে রুম তা না। শাওন শুনলে নর্মালি ডাকে, রাত 3টার দিকে ডাকলেও চলে আসে, কারণ সে ইঞ্জিনিয়ারিং পরে, তাকে জেগে থাকতে হয়, কিন্তু কোনোভাবেই শাওন ডাকলে আসছে না। খুব জোরে জোরে ডাকতে ডাকতে একটা পর্যায়ে তিনি দেখলেন ওই লোক তো তার কাছ থেকে সরছে না। আপনি চিন্তা করেন, আপনার সামনে হঠাৎ একটা লোক আস্তে আস্তে আপনার কাছে এসে যখন মাথায় হাত রেখে ফু দিয়ে চলে যায়, আপনার কেমন লাগবে? রাত 1:30, 2টার দিকে ওই লোকটা ঠিক একই কাজ করলেন, বলে যে আমার এই অবয়বটা, আমি আমার নিজেকে, আমার নিজের মাথায় হাত রাখলাম এবং ফু দিয়ে আস্তে করে ভ্যানিশ হয়ে গেলাম। উনি বলছেন যে ওনার সারা শরীর ঘামে, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিনি ঘেমে একাকার, অস্থির। বলে যে আজকাল এই বিজ্ঞানের যুগে আমি যদি এই জিনিস ফিল করে ঘেমে অস্থির হয়ে যাই, তাহলে এই বিজ্ঞানের দরকার নাই। উনি কি করলেন, উনি তার ওয়াইফকে ডাকলেন। উনি ওয়াইফকে বললেন যে আমি ঘেমে আসি, আমার অবস্থা খুব খারাপ। এবং ওই অবয়বটা, ওই জিনিসটা, ওই মানুষটা চলে যাওয়ার পর তার ওয়াইফ সাথে সাথে উঠে গেল, ডাকা মাত্রই। তার ওয়াইফকে তিনি ডাকলেন, ওয়াইফ ডাকার সাথে সাথে উঠার পরে বলল যে তুমি তো ঘেমে আসো কেন? স্বপ্ন দেখছো নিশ্চয়ই, নামাজ পড়ো নাই? বলে যে আমি নামাজ পড়ে উঠছি, একটা ঘটনা ঘটছে। বলে কোনো ঘটনা ঘটে নাই, চুপচাপ শুয়ে পড়ো। তুমি আর তোমার মাঝে মধ্যে এরকম টেনশন হয় আমি জানি, তুমি, বলে উনি বলছে বারবার, উনি বুঝাতে চাচ্ছে যে এটা টেনশন না, এটা আমি আমি একটা জিনিস দেখলাম আমার ঘরের মধ্যে, এই বাসাতে, আমি কখনো এইসব জিনিস আগে ফেস করিনি। তার ভাই বলো না, ঘুমাই যাও তুমি, এটা কিচ্ছু না, তোমার স্বপ্ন, তুমি বারবার চিন্তা করছিলে নামাজের মধ্যে থেকে, আর নামাজের মধ্যে তো অনেকেই তাহাজ্জুদে কিছু দেখে, তুমি হয়তো ওইরকম কিছুই দেখছো, ঘুমাই যাও। তার ওয়াইফ ঘুমের মধ্যেই মনে হয় কথাগুলোই বললো। একটা পরে তার ওয়াইফও ঘুমিয়ে গেল, সেও ঘুমিয়ে গেল। পরের দিন উনি মাগরিবের ওয়াক্তে তিনি মসজিদে গেলেন। মসজিদে নামাজ শেষ হওয়ার পরে তিনি মুয়াজ্জিনকে বললেন যে আমাকে কি এর কোনো ধরনের সলিউশন দেওয়া যায়, আমি এরকম জিনিস বাসায় দেখলাম। তো মুয়াজ্জিন বলে, দেখেন আমি তো আসলে আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আপনি আমাদের ইমাম সাহেবের সাথে কথা বলেন, ওইখানকার রিজিওনাল মসজিদ আর কি, পাশাপাশি মসজিদ। তো উনি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললো। ইমাম সাহেব বললো যে আপনি এই দোয়াগুলো পরে বোতলের পানির মধ্যে ফু দিয়ে 7 দিন বাসায় ছেটান। উনি তাই করলো। উনি কি করলো, বাসায় পানি নিয়ে 7 দিন ছেটালো মাগরিবের ওয়াক্তে। তিনি বাসায় চলে আসেন নর্মালি সন্ধ্যা 6:30, 6টার মধ্যে চলে আসে। তো বাসায় এসেই দেখা যায় মসজিদে, এলাকার মসজিদেই মাগরিবের নামাজ পড়া শুরু করে। তো এলাকায় তো তিনি, তার বাসাটা নতুন কেনা, কিন্তু এলাকায় তো তিনি সবাইকে মোটামুটি চেনেন। তো সেদিন 7 দিন, 1 সপ্তাহ পরে দেখলো যে তার বাসাতে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ধরনের প্রবলেম পাচ্ছে না। তার দরকার কি পানি ছিটিয়ে, তিনি নর্মালি আর ছেটালেন না। সেদিন মাগরিবের নামাজ শেষ করার তিনি এশার নামাজ পড়ছেন। এশার নামাজ পড়ে তিনি বাসায় আসছে। তো তসবি তার হাতে সবসময় থাকতো। মসজিদ থেকে বের হওয়ার পর বাসা আসার পর্যন্ত তিনি সবসময় তসবি গুনতেন। তসবি গুনতে গুনতে বাসার মেইন গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে ডানে তিনি লক্ষ্য রাখলেন একটা লাশের খাটিয়া পড়ে আছে। তিনি সর্বপ্রথম চিন্তা করলেন বাসায় মারা গেল কে? মাগরিব থেকে এসা পর্যন্ত যদি কেউ মারা যেত খবর পাই যেতাম আমি, এই বিল্ডিংয়েই তো মারা গেছেন, এই লাশের খাটিয়া কে রেখে যাবে এখানে? আর কোনো কান্নার আওয়াজও নাই।
আর মাগরিব থেকে এশার মধ্যে থেকে যদি কেউ মারা যেত, এত তাড়াতাড়ি লাশের খাটিয়া তো এখানে আসারও কথা না। আর আমি মসজিদে ঢোকার সময় শুধু লাশের খাটিয়া দেখেই, মানে ওই মসজিদে ঢুকতে গেলে লাশের খাটিয়াটা সবার সামনে পড়ে, সবাই দেখেই মসজিদের ভেতর ঢোকে। আর এই লাশের খাটিয়াটা তিনি দেখলেন যে এরকম লাশের খাটিয়া তিনি আগে কখনো দেখেন নাই। মানে পুরো খাটিয়াটাই কারু কাজে করা, দুই পাশে 2টা হাতল, ওই পাশে 2টা হাতল, কিন্তু এত সুন্দর কারু কাজওয়ালা লাশের খাটিয়া তিনি কখনো আগে দেখেন নাই। তিনি চিন্তা করতে করতে সিঁড়ির কামরায় ঢুকে যায়। ওই মুহূর্তে লাশের খাটিয়াটা দেখা যায় না। তিনি সিঁড়ির কামরা থেকে ঢুকে হঠাৎ করে নিচের থেকে আর উপরে না উঠে সাউন্ড বলে চিৎকার করতে থাকে। তার ছেলে তখন দরজা খুলে নিচে আসে। নিচে আসার পর কি, বাবা কি হলো, আব্বা কি হয়েছে? বলে যে বাইরে লাশের খাটিয়াটা কে রাখছে দেখতো। পাশের বাসায় যে জিজ্ঞেস করা কেমন ধরনের রাখলো কিনা, ওদের পাশের বাসায় আবার জায়গা নাই। তো উনি চিন্তা করছিল পাশের বাসার লোকই রাখার সম্ভাবনা বেশি। তো ওই ভাইয়াটা রুম মানে কলাপসিবল গেটটা ক্রস করে বামে তাকাতে দেখে লাশের খাটিয়া নাই, এখানে কিছুই নাই। বলে আব্বু তুমি কি শিওর, দেখো তো কিচ্ছু নাই এখানে। তিনি বাইরে আসে, এসে দেখে আসলেই তো লাশের খাটিয়াটা নাই। তাহলে এতক্ষণেই আমি যে দেখলাম, তিনি প্রায় 5 মিনিট দাঁড়িয়ে ওই জায়গায় চিন্তা করছে যে লাশের খাটিয়া আসলো কোথা থেকে। আর ওই লাশের খাটিয়ার চারিপাশ থেকে খুব সুন্দর আতরের স্মেল আসছিল। তো তিনি ওই জায়গায় যেয়ে দেখে কোনো আতরের স্মেলও নাই। তিনি বাসায় যায় এবং বাসায় তার ওয়াইফকে আবারও বলে, দেখো আমি কিন্তু জিনিস কিছু ফেস করছি, আমি একটা হুজুরের কাছে যাব, আমার ভয় লাগছে, তুমি আমার সাথে চলো। আর উনি খুবই মানে দুর্বল হার্টের মানুষ, দুর্বল চিত্তের মানুষ। বলে যে তুমি আমার সাথে চলো। বলে যে যদি কিছু দেখো তাহলে আমি তোমার সাথে যাবো, তুমি টেনশন করো না। তো রাসেল ভাই উনি পরবর্তী সময়ে মানে ওই দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আবার শেষ করে। এটা কিন্তু ভাইয়া 7 দিন ক্রস করার পরের ঘটনা। যেদিন তিনি লাশের খাটিয়াটা দেখে ওই দিন রাতের ঘটনা, করেসপন্ডিং রাতের ঘটনা। তিনি রাতে 1:30টার দিকে রেগুলার টাইমে যেরকম সময় উনি রাতে 9টা 9:30 মধ্যে ঘুমিয়ে যেতেন এবং 1:30টা 2টার মধ্যে উঠে যেতেন তাহাজ্জুদের নামাজের জন্য। তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করলেন, দেখলেন দরজার সামনে সেই লোক আবার দাঁড়ানো, তিনিই দাঁড়ানো। তিনি ওই লোকটা তাকে বলছে যে বাইরে চলো। তার গেট, তার বারান্দা, তার রুমের সাথেই বারান্দা এবং বারান্দা থেকে মেইন গেট দেখা যায় এবং বারান্দা থেকে মেইন গেটের সামনে যে জায়গাটা সেটাও দেখা যায়। লোকটা তাকে নিয়ে যাওয়ার পরে দেখলো যে ওই লোকটা তার সাথে আর নাই। বারান্দা যাওয়া পর্যন্ত লোকটাকে আর ডানে বায়ে খুঁজে পেল না। তিনি নিচে তাকে দেখলো সেই লাশের খাটিয়াটা এবং লাশের খাটিয়ার উপরে পশ্চিম দিকে মুখ করা অবস্থায় একটা লোক নামাজ পড়ছে খাটিয়ার উপরে। তিনি দেখলেন যে নামাজ পড়ছে এবং এটা দেখতে দেখতে তিনি অজ্ঞান হয়ে যায়, আর তার কিছু মনে নেই। তো এই এলাকার যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তিনি বারান্দায় পড়ে আছে। তখন সকাল 6টা বাজে। তো তিনি কোনো মতে উঠে দাঁড়ান এবং খুব বুকের বাম পাশটা খুব ব্যথা অনুভব করতে থাকে। তো বাসার সবাই বলে আমি বামে ব্যথা পাচ্ছি, মানে আমার বুকের চারিপাশ খুব ব্যথা করছে, আমাকে একটু ধর তোরা। এটা বলতে বলতেই তার ছেলেরা বুঝে গেছে যে সমস্যা হয়ে গেছে এবং আমার বাবাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার। তার ওই আশেপাশে খিলগাত থেকে তারা ডাইরেক্ট তার ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে আসে। ওখানে ধরা পড়লো যে তার হার্টের মধ্যে একটা ব্লক পাওয়া গেছে এবং সাথে সাথে সেখানে রিং পরাতে হবে। নিয়ে গেল চেন্নাই সিবিডিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। ওখানে নেওয়ার পর তাকে হার্টের মধ্যে একটা রিং পরানোর ব্যবস্থা করা হয়। রিং পরানো বলতে কি, বাইপাস চ্যানেল ওপেন করার জন্য বলে যে ইন্ডিয়াতে নিয়ে গেলে ভালো হয় আর কি। তো যাই হোক, প্রায় 2 থেকে 3 মাস তিনি বাসার বিছানার মধ্যেই ওই ট্রিটমেন্ট করার পরে বিছানার মধ্যেই ছিলেন। তো উনি রেগুলার স্বপ্নে দেখতেন যে ওই লোকটা তার সামনে দাঁড়ানো, রেগুলার। এবং বলে যে যেই কয়দিন আমি ঘুমিয়েছি খুব গুটি কয়েকদিন রাত বাদে তার সামনে ওই লোক সবসময় দাঁড়িয়ে থাকতো এবং মাথায় হাত বুলিয়ে চলে যেত। যখন তিনি হাঁটা শুরু প্রপারলি হাঁটা শুরু করলেন এবং তার রেগুলার কাজকর্মে ফেরত গেলেন, সেদিন হঠাৎ করে তিনি বললেন, চিন্তা করলেন যে মনে করেন আজকে চিন্তা করেছি যে আমি যেটা দেখেছি সেটা একজনের কাছে জানা দরকার, একজন আলেম ব্যক্তির কাছে যাওয়া দরকার, যে আমি যে জিনিসগুলো দেখছি সেটার কন্টিনিউশনটা কি, আসলে আদৌ কোনো রেজাল্ট আছে কিনা, আর কোনো কারণে আমি দেখছি কিনা। পরের দিন সকালে তার ওয়াইফকে নিয়ে যাওয়ার পথে তার এলাকার ওই মসজিদের ইমাম বলেছিল একজনের কাছে যেতে। উনি খুবই আলেম, একজন বুজুর্গ, এবং মসজিদের ওনার ওয়াইফকে নিয়ে যাওয়ার পথে রিক্সাতে পিছনে একটা ট্রাক ধাক্কা দেয় এবং তার ওয়াইফটা ওই জায়গায় স্পট ডেড হয়ে যায়। ট্রাকটা ছিল একটা পানির ট্রাক, ঢাকা ওয়াসার, এবং ওই মুহূর্তে ধাক্কাতে উনি বেঁচে যায়, ওনার ওয়াইফ মারা যায়।
তো পরবর্তী সময় আর ওইখানে তার আলেম ব্যক্তির কাছে যাওয়া হয় না। তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে তিনি আর মানে ওই ওয়াইফের দাফন টাফন শেষ করে আসে বাসায়, কিন্তু এরপর থেকে রাসেল ভাই তিনি স্বপ্নে ওই লোকটাকে দেখতেন না। নর্মালি বাসার মধ্যে তাহাজ্জুদের সময় যেটা ফেস করতেন সেটাও দেখা বন্ধ করে দিলেন। তো তার এই রেস কাটিয়ে উঠতে উঠতে প্রায় 6-7 মাস লাগে। এরপরে সে নিজেই একবার ওই যার কাছে যাওয়ার কথা ছিল তাকে বলে দেখো মাঝে মধ্যে অনেকেই অনেক কিছু দেখতে পারে, হয়তো তুমি দেখেছো কেউ এসছে তোমার বাসায় তোমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য, এটার ইন্ডিকেশনটা হয়তো তুমি চিন্তা করে দেখো। বলে হ্যাঁ তাই তো, আমি ওয়াইফ যখন মারা যায় লাশের খাটিয়াটা ঠিক ওই জায়গাটাই ছিল, জায়গায় তিনি একটা সুন্দর লাশের খাটিয়া দেখেছিলেন। তো কন্টিনিউশনের পরে বুঝতে পারে যে এটাই হয়তো বা কানেক্টেড কোনো স্টোরি, যে আমার ওয়াইফ চলে যাবে এটা আমি আগের থেকেই বুঝে গেছিলাম। এটা ছিল রাসেল ভাই স্টোরি। পরে তিনি আর কখনো কোনো কিছু ফেস করেন নাই, মানে কখনো কিছু দেখেন নাই, এরকম কিছু দেখেন নাই যেটাতে তাকে আবার বুঝতে হয় যে কেউ চলে যাবে বা কিছু একটা। আলিফ, আমার মনে হয় যে এই ঘটনাটা বেশি ভালো দুটোর মধ্যে। সো আমরা এই ঘটনাটা সেকেন্ড টাইম বললাম, তো আমার তখনই আসলে মানে আমি এই ঘটনা শুনে আসলে অভিভূত হলাম আসলে, সত্যি কথা বলতে, এবং খুব চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে।